সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে আমরা তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ দিতে পারতেছি না, সরাসরি পড়াতে পারতেছি না বলে আমরা আসলে দুঃখিত। কিছুই করার নাই, তোমরা তো বর্তমান পরিস্থিতি বুঝো। যাক, আমি এখন তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেই টপিকটা হলো ন্যারেশন। যে ন্যারেশনটা আমরা এইটি পড়েছি, 9-এ পড়েছি, ক্লাস 10-এ পড়বো ইনশাআল্লাহ, এবং ইন্টারমিডিয়েটও সেটা আছে। কিন্তু সেই ন্যারেশন অনেকেই সামান্য করতে, আমি সেই ন্যারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি। উক্তি হলো অনুরূপের মুখের কথা। সে দুই রকম হয়, একটা হয় যে প্রত্যক্ষ, আর একটা হচ্ছে পরোক্ষ। অর্থাৎ ইংরেজি ভাষায় আমরা প্রত্যক্ষ উক্তি যে বলি ডাইরেক্ট ন্যারেশন, আর পরোক্ষ উক্তি বলি ইনডাইরেক্ট ন্যারেশন। সেই ডাইরেক্ট ন্যারেশন যদি দেওয়া থাকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে, আর যদি ইনডাইরেক্ট দেওয়া থাকে তাহলে আমরা ডাইরেক্ট করতে হবে। একটু উদাহরণ তোমরা দেখে বুঝবা। সেই ন্যারেশন দেওয়ার পূর্বে আমাদেরকে সেন্টেন্স বরাবর বুঝতে হবে, কারণ ফুলেটা ন্যারেশন করার পূর্ব শর্ত হলো সেন্টেন্সটা ক্লিয়ার করা, বাক্যটা ক্লিয়ার করা, বাক্যটা কোন সেন্টেন্সে আছে। সর্বপ্রথমে আমরা দেখবো যে আমরা বাক্য কত প্রকার, সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হলো টোটাল 5 প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসারেটিভ হলো যাকে আমরা বাংলা ভাষায় বলি বিবৃতিমূলক। ইন্টারোগেটিভ হলো প্রশ্নবোধক বাক্য, কাকে বলে ইম্পারেটিভ হলো আদেশ উপদেশ সূচক বাক্য। অবজেক্টিভ হলো ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। এক্সক্লেমেটরি হলো হঠাৎ বিস্ময় সূচক বাক্য। সেই 5টা ন্যারেশন করার সময় আমরা অবশ্যই 5টা নিয়মই করতে হবে। প্রত্যেকটা ন্যারেশনে টোটাল 5টা পরিবর্তন সাধিত হয়। কয়টা পরিবর্তন? 5টা। প্রথম যে অংশ, সে অংশটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তোমরা এটা দেখো, এই বাক্যটা তোমরা দেখো, প্রথমে বাক্য দেখার সাথে সাথে সর্বপ্রথম আমরা বের করব বাক্যটা কোন সেন্টেন্সে আছে। তাহলে একটু দেখো, বাক্যটা আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে, কারণ এটা বিবৃতিমূলক। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আসো তার টোটাল পরিবর্তন। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে টোটাল 5টা পরিবর্তন সাধিত হয়। 5টা প্রথম যে অংশ, এই অংশটাকে আমরা রিপোর্টিং ভার্ব, পরের যে অংশটাকে বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বের মধ্যে সর্বপ্রথম সেগুলো পরিবর্তন করতে
বা রিপোর্টেড স্পিচের মধ্যে পরিবর্তন, দ্বিতীয়ত রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন, চতুর্থত রিপোর্টেড স্পিচের অর্থের পরিবর্তন, পঞ্চমত সমস্যার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের দেখো এই যে অ্যাডভার্বের পরিবর্তন টোটাল 5টা পরিবর্তন। কয়টা পরিবর্তন? 1 2 3 4 5 তাইলে সর্বপ্রথম কাজ হলো আমি সেন্টেন্স শনাক্ত করা। প্রথমে সেন্টেন্স আমি শনাক্ত করতে পেরেছি আই এম রাইটিং এটা নাও আমি এখন একটা জিনিস লিখতেছি, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সে সর্বপ্রথম সূত্র হলো যদি কোনো বাক্যের মধ্যে রিপিটিং ভার্বে সে টু থাকে তাহলে আমরা বসাবো টোড। সে টু বলতে আমরা বসাবো টোড। আর যদি শেষ টু থাকে আমরা বসাবো টেলস। শেষ টু তৈরি করতে টেলস আর শেষ টু করতে আমরা বসাবো টোড। এইটা হলো আমাদের 1 নম্বর পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সের 2 নম্বর পরিবর্তন রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মধ্যে 2 নম্বর সূত্রগুলো দেখতে পাচ্ছ। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মধ্যে আমাদের দ্যাট বলবে। কি বলবে? দ্যাট। 3 নম্বর সূত্র রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ আমরা আমাদের এটার জন্য আমাদের পার্সন জানতে হবে। অর্থাৎ পার্সনের 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড। আর ফার্স্ট পারসন হলো আমরা আমাদের, ফার্স্ট পারসন তুমি তোমরা তোমাদের একটু সেকেন্ড পারসন, আমি তুমি ছাড়া যাই আছে সবগুলো থার্ড পারসন। যদি রিপোর্টেড স্পিচটা ফার্স্ট পারসন হয় এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে। যদি এটা সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাবজেক্ট অনুসরণ করবে। যদি এটা থার্ড পারসন তাহলে অপরিবর্তিত। সূত্র নম্বর 3। সূত্র নম্বর 4 রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় রিপোর্টেড স্পিচ হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এটা হবে ফার্স্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে ফার্স্ট পারফেক্ট। আবার যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় সেটা হবে ফার্স্ট পারফেক্ট। আর যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হবে ফার্স্ট পারফেক্ট। লাস্টে একটা ভার্বের মধ্যে নাউন থাকলে দিস, দ্যাট, হেয়ার, দেয়ার, হেন্স, দেন্স, টুডে, দ্যাট ডে, ইস্টারডে বা প্রিভিয়াস ডে, এগুলা অবশ্যই তোমাদের বইয়ে যে একটা সূত্র আছে এটা শব্দ শিখে নিতে হবে। তাহলে আমরা এখানে শুধু ই সেড টু বি, তাহলে এখানে কি বসে গেল? সেড টু পরিবর্তে আমি বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবে যদি এটা শেষ টু থাকতো আমরা বসাইতাম টেলস। শেষ টু বলে আমরা বসাবো কি? টেলস। আর শেষ টু পরিবর্তে টোল্ড। তবে মনে রাখবা যদি এখানে শুধু সেট থাকে তুমি সেটও রাখতে পারো ইচ্ছা করলে, টোল্ড ইচ্ছা করলে বসাইতে পারো, সেটা মেজর কোনো গুণ। তারপরে আসো হি সে হি টোল্ড মি, হি টোল্ড রিপিট করা হলো ব্যাক। কি বলে 3 নম্বর সূত্র আমি তোমাদের বলেছি যে সাবজেক্টটা পার্ট পারসন এটা অবশ্যই সাবজেক্ট অনুসরণ করতে কি। যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই দা ওয়ালা ই তাহলে রাইটিং নাও থেকে দিতে হবে। যদি কোনো একজন স্টুডেন্ট, কোনো একজন ছাত্র বা ছাত্রী এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো মতো বুঝে তাহলে তার জন্য যে কোনো টেন্সের ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ খুব সহজ হয়ে যাবে। এবং ন্যারেশনের মধ্যে অনেক সময়
কষ্টের মধ্যে অন্য বাক্য থাকুক আর না থাকুক প্রায় ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে নির্ভর হয়ে থাকে। তোমরা আর একটা উদাহরণ আরো স্পষ্ট হয়ে যাবে। করিম শেষ তুমি করিম আমাকে বলেছে I will go to ঢাকা। আমি ঢাকা যাব। আমি ঢাকা তাহলে প্রথমে আসলে রিপিটেড স্পিচ I will go to ঢাকা এটা কোন সেন্টেন্সে আছে? এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে একটা সূত্র করি টেন্স কি হবে টেন্স তাহলে করিমের আসলে বেশি বসে গেল নিয়ম বসে গেল। এক নম্বর সূত্র ছিল টেন্স। দুই নম্বর সূত্র এইগুলি ক্লাসের মধ্যে অ্যাক্টিভিটি হলো তিন নম্বর সূত্র আই ফার্স্ট ফার্স্টে আগে কোন সূত্রতে করিমকে পরিমাণে এই যে জিনিসটা এটা অর্থ ছিল বলতে ইনপুটিং বা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স প্রেজেন্ট বা ফিউচার টেন্স তাহলে রিপিটেড স্পিচের অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যে টেন্সে আছে সেই টেন্সের মধ্যেই থাকে। তাই হি ফুড গো টু দ্যাট দেখো এই যে এখানে শেষ শুরু করতে টেন্স রিপিট ভার্বের মধ্যে দ্যাট সাথে পার্টটা যদি সাবজেক্ট অনুসরণ করেছে তারপরে এখানে যেহেতু এইটা প্রেজেন্ট টেন্স আমি আগে বলেছি যদি ইংলিশ বারটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় রিপিটেড স্পিচটা যে টেন্স আছে সেই টেন্সেই থাকে। আর যদি এটা ফার্স্ট টেন্স হয় তখন ওই সূত্র মোতাবেক প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো এই সূত্রটা কতগুলো যদি ইভিনটা ফার্স্ট টেন্স আরেকটা উদাহরণ দেখো ই send me I went অর্থাৎ এই ব্যাপারে দেখো he said to me সে আমাকে বলল I went there আমি সেখানে গেলাম এখানে হি বসে গেছে সেটাকে কি বসাবো যদি অ্যাসাইনমেন্ট কি বসাবো তো he told me রিপিটিং ভার্ব ইন দ্য দ্যাট I পার্টনার তাহলে তো সাবজেক্ট কি ওয়ে এটা ফার্স্ট ইনডিফিনিট হবে ফার্স্ট যদি সেটা ফার্স্ট ইনডিফিনিট হয় ইনডাইরেক্ট অ্যাকশন করার সময় সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স যখনই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে তখন সেখানে তোমার যেহেতু ফার্স্ট ইনডিফিনিট বাজারে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট যোগ হ্যাড যোগ কোন বাজারে ফার্স্ট পার্টিসিপল ওয়ে গন I had gone there দেখো এই হ্যাড গনটা কেন বসেছে যেহেতু এখানে সেম টু প্রেজেন্ট ফার্স্ট টেন্সে আছে এই জন্য ফার্স্ট টেন্সের কারণে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। এটা হলো আমাদের সূত্র নম্বর 2। এরপর আসো একই নিয়ম ইন্টারেক্টিভ সেন্টেন্স। ইন্টারেক্টিভ সেন্টেন্সেও একই রকম শুধু সামান্য পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ ইন্টারেক্টিভ সেন্টেন্স হলো যদি কোনো বাক্যে কাউকে কোনো প্রশ্ন করা হয় সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু এখানে এখন ইন্টারেক্টিভ সেন্টেন্সে সেটির হতে আজ কি বলবে আর এই ইন্টারেক্টিভ সেন্টেন্সটা অ্যাসাইন হয়ে যাবে আর আগের সূত্রগুলো পূর্বে নেমে অপরিবর্তিত থাকবে। দেখো একটা উদাহরণ দিচ্ছি কারণ আমি প্যাসেজ লেখা করানোর পূর্বে বেসিক্যালি তোমরা আগে নরমাল সূত্রগুলো রাখতে হবে সে আমাকে বলল
আর এই করে তুমি কি অসুস্থ এই বাক্যটা প্রশ্ন শুনতে বলার জন্য এখানে বাক্যের শেষে একটা প্রশ্ন চিহ্ন এটাকে যদি কোনো বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন থাকে তাহলে সেই বাক্যটা অবশ্যই মনে রাখতে হবে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে একটা ডব্লিউএস কোশ্চেন আর একটা নরমাল ডব্লিউএস কোশ্চেন মানে যে বাক্যে প্রথমে হু হুইচ হোয়াট হোয়ার হাউ কি সরি টু বি কি সে তুমি সে আমাকে বললো হু আর ইউ তুমি কে তাহলে দুইটাই ইন্টারনেট সেন্টেন্স উপরে সেন্টেন্সের মধ্যে হু হুইচ হোয়াট হোয়ার হাউ কিছু নেই নিচেটার মধ্যে হু আছে যদি কোনো একটা বাক্য ইন্টারনেট সেন্টেন্স হয় আমরা সেটির পরিবর্তে বসাবো asked inquired demanded asked inquired demanded তবে আমরা আজটা বেশি ব্যবহার করি এবং রিপিটিং ভার্ব বা রিপিটেড স্পিচের মধ্যে ইফ বা হয়দার ইফ আপনি এই কথাটি বলা হয় ইফ বা হয়দার আর বাক্যটা পূর্বে নিয়মে পরিবর্তন দ্বিতীয় বাক্য দেখো হি সেড টু মি আমি সেড করতে বলবো টোল এখানে ইফ বা হয়দার বলবে না এখানে যে হু আছে যে সব বাক্যের প্রথমে হু হুইচ হোয়াট হোয়ার হাউ এগুলো যদি থাকে তাহলে ইটা হয়দা বসবে তাহলে প্রথমে একটু দেখো কি আমি বলেছিলাম ইন্টারনেট সেন্টেন্স সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন হয়ে কি সেন্টেন্সে অ্যাসার্টিভ মধ্যে অবশ্যই সাবজেক্ট আগে আসবে ইউ পারছে সেকেন্ড পারছে সেকেন্ড পার্ট সম্পূর্ণ অনুসরণ অবজেক্ট আগে যেটা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট সেন্টেন্সে বলেছিলাম যে যদি এটা ফার্স্ট পার্সন হয় কি ভাবে সাবজেক্ট অনুসরণ করবে সেকেন্ড পার্সন হলে অবজেক্টের সাবজেক্ট অনুসরণ করবে থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে যেটা সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসরণ আর যদি এডি রাখলে ওয়াজ ই দ্যাট যাবে দ্যাট তাই দেখো এই প্রথমে সিঙ্গল ডাক দুই নম্বরে ইন্ডিপেন্ডেন্টের মধ্যে তিন নম্বর সাবজেক্ট একটা অবজেক্ট বা পাঁচ নম্বরে অ্যাডভার্ব খেয়াল করো না এই যে পরিবর্তন এটা প্রথম দুইটা পরিবর্তন সেন্টেন্স হিসাবে হবে পরের তিনটা পরিবর্তন সাধারণত অ্যাসার্টিভের যে নিয়ম ওই নিয়ম হয়ে নাম্বার 2 তে দেখো he said to me সে আমাকে বললো who are you তুমি কে তাহলে who are you এটা প্রশ্ন ছিল এই জন্য এই বাক্যটা এই সেন্টেন্স আছে চিহ্ন আছে সুতরাং এটুকু ইন্টারনেট সেন্টেন্সে সেট টু বলতে আমরা বসাবো অর্ডার asked inquired demanded asked inquired demanded এই বাক্য কি হবে জানো he আমাদের কিন্তু আমাদের সূত্রে বলেছে যদি রিপোর্টেড স্পিচের কোন সাবজেক্ট হু হুইচ হোয়াট হোয়ার থাকে তাহলে সেখানে কি করবে করবে তাহলে কি করবে কোনটা থেকে যাবে কোন থেকে এরপর একটা সাবজেক্ট যদি কোন পারছে সেকেন্ড পারসন তাকে বলতে হবে অবজেক্ট অবজেক্টটা কি ইন্টারনেট আর আমরা আগে জানি যদি ডাইরেক্ট নারেশনে এম ই জাত থাকে ইনডাইরেক্ট নারেশনে তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট সেন্টেন্স দুই নিয়মে সম্পাদিত হয় প্রথম হলো যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমরা এই কয়দা বসাবো না যদি ডব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে অবশ্যই আমরা এই কয়দা বসাইতে এর মধ্যে মনে রাখবা শুধু দুইটা পরিবর্তন করা প্রথম হলো সেটির একটা পরিবর্তন আর ইগুলি পারবা ইগুলি একটা পরিবর্তন আর বাকি পরিবর্তনগুলো আমি অ্যাসার্টিভ যেভাবে পড়িয়েছিলাম ইন্টারোগেটিভ অবজেক্টিভ ইম্পারেটিভ লেটার হবে প্রস্তাবযুক্ত বাক্য এক্সপ্রেসলি প্রত্যেকটা একই নিয়মে সম্পাদিত
3 নম্বর সূত্র নম্বর 3। এরপরে আসো 3 নম্বর সূত্র। যদি কোনো একটা বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স তখন তো ইম্পারেটিভ সেন্টেন্স এই ইম্পারেটিভ সেন্টেন্স কি যে বাক্যের মধ্যে তার আদেশ উপাদেশ শুরু যায় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন হি said to me ও দেখো হি সেড টু মি সে আমাকে বলল গো পারে তাহলে গো ঘুম পাড়ে যেটা সেন্টেন্স ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এটা তাহলে আমরা এই আগে বলেছি প্রথম রূপের আগে পরিবর্তন তাইলে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বে সেট টু পরিবর্তে অর্ডার অ্যাডভার্ব রিকোয়েস্ট তিনটা বসে কয়টা বসে অর্ডার অর্ডার মানে আদেশ দেওয়া অ্যাডভার্ব মানে উপদেশ দেওয়া আর অর্ডার মানে নির্দেশ দেওয়া তাহলে এটা দেখো বহু বাড়ি যাবে করা আছে তাইলে আমি আমার কোন সিনিয়র আমার কোন সুপিরিয়র আমাকে বলতে পারবে যে দুবাই আমার কোন জুনিয়র কখনো আমাকে বলতে পারবে না এই জন্য আমরা এখানে অর্ডার ব্যবহার করতে জি ও আর ই অর্ডার অর্ডার এরপরে রিপিং বানালে বলে শুধু কি হবে পুরো করে আমরা জানি নিউমাটিক যে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের একটা সূত্র আছে যদি কোনো বাক্যের মধ্যে টু থাকে তারপরে সবসময় ভাবে প্রেজেন্ট হয় অর্থাৎ টু গো হি অর্ডার মি টু গো সে আমাকে বললো তুমি বাড়ি যাও এই টু শব্দের কারণে এখানে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব বসবে এইগুলো ইম্পারেটিভ তাহলে একটা জিনিস মনে রাখো সবগুলো তুমি একই নেই তাইলে যদি কোনো একটা বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেট টু পরিবর্তে কি বসাবো অর্থাৎ তো আর ইন্টারভিউ সেন্টেন্স হলে আমরা বসাবো আস্ক আর ইম্পারেটিভ হলে অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট নাম্বার 2 যদি বাক্যটা অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং বা রিপোর্টের ইনফিনিটির মধ্যে আমরা ড্যাট বসাবো যদি সেটা ইন্টারভিউ হয় তাহলে আমরা ই বা হয়দার বসাবো কিন্তু যদি কোশ্চেন থাকলে ই বা হয়দার বসবে আর সেটা ইম্পারেটিভ হলে আমরা বসাবো টু আমরা বসাবো টু কিন্তু মনে রাখতে হবে যখন 3 নম্বর সূত্র হলো যদি রিপোর্টের স্পিচটা ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে যদি সেটা সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাবজেক্ট অনুসরণ করবে আর থার্ড পারসন অপরিবর্তিত ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় টুর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট রূপ ধারণ করবে টুর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট রূপ ধারণ করবে সুতরাং এই তিনটা সূত্র তোমরা নেক্সট ক্লাসে খুব ভালোভাবে করে আসবে যদি এই তিনটা সূত্র ভালোভাবে বুঝো এরপরে ইম্পারেটিভের আরেকটা বাক্য আছে সে বাক্যটা হলো পুনর্যুক্ত বাক্য আরেকটা বাক্য আছে ইম্পারেটিভ ইম্পারেটিভ চারটা বাক্য লেট দ্বারা আরম্ভ হয়ে প্রস্তাব আরেকটা আছে লেট দ্বারা আরম্ভ হয়ে প্রস্তাব না আর আরেকটা হলো অপারেটিভ আর এক্সিকিউটিভ এইগুলা তোমাদেরকে নেক্সট ক্লাসে করানো হবে তোমরা ভালোভাবে এই সূত্রগুলা বুঝে করবে আর জানো আমি তোমাদেরকে ক্লাসও বারবার বলেছিলাম তোমরা যখন কোনো প্রশ্ন করবে নির্ভুলভাবে করবে গ্রামারটা এমন একটা বিষয় সামান্য একটা অক্ষরে বা একটা ওয়ার্ডে যদি ভুল হয় তাহলে সেখানে তোমাকে 0 নাম্বার দেওয়া হবে অবশ্যই সেগুলো করার সময় তোমাকে গুরুত্ব দিয়ে করতে হবে যে তুমি কোনো প্রকার ভুল যাতে করে গ্রামাটিক্যালি ভুল না যদি গ্রামাটিক্যালি ভুল হয় তুমি এত কষ্ট করে প্রশ্নটা করেছ কিন্তু সেটার জন্য তুমি কোনো নাম্বার পাবে না তার নাম্বার না পাওয়ার মূল কারণ হলো একটাই সেটি হলো যেহেতু গ্রামারটাকে প্রাধান্য দেওয়া হয় গ্রামারের মধ্যে মনে করো এমি জারের পরিবর্তে অর্ডার বসার কথা কিন্তু সেখানে তুমি এমি জারে বসিয়ে দিয়েছো তাহলে সেখানে তোমার অবশ্যই নাম্বার কাটা যাবে থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী ক্লাসের জন্য তোমার ন্যারেশনগুলো ভালোভাবে দেখবে এবং যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে আর আমরা তো স্কুলে আসি
ইনশাআল্লাহ তোমাদের দিনগুলো খুব সুখের হোক, এই প্রত্যাশা করে ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।